আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য। তুমি রাতবে বাড়বে বাড়ির কাজ করবে, আর রাত হলে স্বামী সেবা করবে, ব্যাস এটুকুই তোমার কাজ। এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন, যাতে তাকে দাসের মতো ব্যবহার করতে পারেন? তার ছেলের হাসি হাসি নিরুপমা। কথা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারো দেখছি, বাহ, আই এম ইমপ্রেসড। আর আপনার মনে হয় আপনার অপমান সহ্য করে আমি স্ত্রী কর্তব্য পালন করে যাব? তার থেকে বাইরে কাজ করলেও আমার জীবনের মূল্য থাকবে। হ্যাঁ, যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রাখো, এই ঢাকা শহরের চাকরি পাওয়া তো সহজ না। আর যদি ভাগ্যক্রমে পেয়েও যাও, যে কোনো কিছু কিছু মানুষদের লোলুপ দৃষ্টির শিকার তো তোমাকে হতেই হবে। ফ্যামিলি ছাড়া একা একা কাজ করলে তোমাকে অনেক হ্যারাসমেন্ট ফেস করতে হবে নিরুপমা। আর নিজের পরিবারে ফিরতে চাইলে যেতে পারো, কিন্তু তোমার বাবা মা কিন্তু আমার টাকা পয়সা দেখে বিয়ে দিয়েছেন। আর তোমার কি মনে হয় আর্মির বড় পদে চাকরি করার একজন অফিসার তোমার মতো গরিব ঘরের মেয়েকে মাথায় তুলে রাখবে নাকি? 10 জন পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হওয়া থেকে একজন নিষ্ঠুর স্বামী নামক পুরুষের সাথে সংসার করাই তোমার মতো সুন্দর রমণের জন্য শ্রেয়। নিরুপমা বাকরুদ্ধ হয়ে যায়। তার যে এক অমানুষের সাথে বিয়ে হয়েছে সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু সে তো এখন নির্ভরশীল নয়, তবে যাবেই বা কোথায়? হুট করে চাকরি বা থাকার জায়গাও সে ঠিক করবে কিভাবে? না, সে তার বাবা মার কাছেই চলে যাবে। তারা যত গরিবই হোক, তার সমস্যাগুলো একটু হলেও তো বুঝতে পারবে। নিরুপমা দেরি না করে নিজের মাকে ফোন করে সব কথা খুলে বলে। কিন্তু একরাশ হতাশা ছাড়া তার কপালে কিছুই জুটে না। তার স্বামী নামক অমানুষটা বিয়ের আগেই এসব কথা বলে বিয়ে করেছে। নিরুপমার বাবা মার কথায় তার গা ঘিন ঘিন করে ওঠে। তোকে ছুলেই বা কি অসুবিধা? স্বামী সে তো, আর বিয়ের পর মেয়েদের নিজের স্বামীর সমস্ত কাজকর্ম করে দিতে হয়। সহ্য করে সংসার কর, খবরদার ফিরে আসার চেষ্টা করবি না। নিরুপমা অঝোর ধারায় কান্না করছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াই কি অভিশাপ? মেয়ে হয়ে জন্ম নেওয়া অভিশাপ নয়, গরিব হয়ে জন্মানোটাই তোমার জন্য এই অবস্থার জন্য দায়ী। তোমার বাপ মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয়ই এরকম বেয়াদব ছেলের সাথে তোমার বিয়ে দিত না। এই বলে সামনে দাঁড়ানো নিরুপমার নিষ্ঠুর স্বামী শয়তানি হাসি হাসতে থাকে। নিরুপমা ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তার পানে। লোকটা সোফায় পায়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। আমি তোমাকে জোর করবো না নিরু, চয়েস ইজ ইয়োর্স। আমার সাথে থাকবে কিনা, আমি তোমাকে সম্মানের ভালোবাসাবাদী সবকিছুই দেব। দুনিয়ার সব মানুষ জানবে আরহান আহসান একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ওরহান নিরুপমার দিকে শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, এবার বলো কি করবে, থাকবে নাকি চলে যাবে? ওরহান উত্তরের অপেক্ষায় নিরুপমার দিকে চেয়ে আছে। নিরুপমা নিশ্চুপ হয়ে চোখ মুখ শক্ত করে বসে আছে। নিরুপমার ইচ্ছে করছে এখনই এই বাড়ি থেকে পালিয়ে যেতে, কিন্তু এত রাতে নিরুপমা যাবেই বা কোথায়? নীরবতা সম্মতির লক্ষণ। নিজের স্ত্রীর অসম্মান হওয়া মানে নিজের অসম্মান হওয়া। এত বড় পদে চাকরি করেন, অথচ এটুকু জানেন না? ক্যাচাং ক্যাচাং কথা বলার অভ্যাস আছে দেখছি তোমার, কিন্তু আমার সাথে থাকতে হলে গলা নিচু করেই কথা বলতে হবে। যদি কথা না শোনো তবে কিভাবে কথা শোনাতে হয় সেটাও খুব ভালো করে জানা আছে আমার। আর আরহান আহসানের স্ত্রীকে বাইরের কোনো মানুষ অসম্মান করার সাহসও কোনোদিন করবে না। আমি বাহিরের মানুষের কথা বলছি না, আমি আপনার নিজের কথা বলছি। কোন পুরুষ নিজের বিবাহিতা স্ত্রীকে কিভাবে অপমান করতে পারে এই শিক্ষা পেয়েছেন আপনি আপনার পরিবার থেকে? ওরহানের চোয়াল শক্ত হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে সে রাগান্বিত হয়ে আছে। নিরুপমার সামনে এগিয়ে এসে হাত দিয়ে নিরুপমার গাল চেপে ধরে শান্ত কণ্ঠে ওরহান বলে উঠল, আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা তোমার নেই নিরু। মেয়ে মানুষেরা তো তেজ থাকতে নেই, তুমি আমি একদিনের সোজা বানিয়ে ফেলবো। ওরহান নিরুপমাকে এক ঝটকায় বিছানায় ফেলে দেয়। তার শাড়ির আঁচল সরিয়ে ঘাড়ে গলায় মুখ ডুবিয়ে অজস্র চুমু খেতে থাকে। নিরুপমার রাগে ঘৃণায় সারা শরীর ঘিন ঘিন করছে। স্বামী নামক এই অমানুষটার ছোঁয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে নিরুপমার। ওরহানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এক নেশায় মত্ত হয়েছে। এই নেশার নাম নারী নেশা। এ নারী আর কেউ নয়, তার বিবাহিত স্ত্রী, তার সম্পত্তি। এসব ভেবে ওরহান যেন আরো উত্তেজিত হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নিরুপমা।
স্বামী নামক সেই অমানুষটা কাল সারা রাত তাকে ভোগ করেছে, অথচ সে কিছুই করতে পারেনি। নিজের গায়ে ওরহানের বসানো লালসার চিহ্ন জলজল করতে দেখে নিরুপমার দুঃখ রাগে পরিণত হয়। এই অমানুষটার সাথে আর যাই হোক সংসার করা সম্ভব নয়। কিন্তু নিরুপমা কি করবে? চলে যাবে? তবে চলে যাবার কোনো পথ যে তার খোলা নেই। নিরুপমা গোসল শেষ করে একটি মেরুন রঙের সুতি শাড়ি পরে নিজের চুলগুলো মুছতে থাকে। তখনই তার নজর যায় বিছানার দিকে। ওরহান সেখানে নেই, তার মানে সে উঠে গেছে। নিরুপমা বারান্দায় দাঁড়িয়ে ভেজা কাপড় মেলতে থাকে। তখনই তার দৃষ্টি যায় বাহিরের বাগানের দিকে। ওরহান পুশ আপ করছে, তাও আবার খালি গায়ে। শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। না চাইতেও অদ্ভুত এক আকর্ষণ কাজ করল নিরুপমার মধ্যে। নিরুপমা আজ ভালো করে ওরহানের দিকে লক্ষ্য করল। অসম্ভব সুদর্শন দেখতে ওরহান, কিন্তু এই সুদর্শন পুরুষের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্যক্তিসত্তা। নিরুপমা নিজের ভাগ্যের উপর ভীষণ অভিমান করতে থাকে। বিয়ে নিয়ে তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিল এই নিষ্ঠুর পুরুষটি। নিরুপমা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে ওরহানের ডাকে। ওরহান ততক্ষণে রুমে চলে এসেছে। তোয়ালে দিয়ে নিজের শরীরের ঘাম মুছতে মুছতে ওরহান বলতে থাকে, আমি গোসলে যাচ্ছি, এসে যেন টেবিলের সমস্ত নাস্তা রেডি দেখে, আর তা না হলে তোমার খবর আছে কিন্তু। নিরুপমা রাগে গজগজ করতে করতে ওরহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। পৃথিবীতে এত মানুষ থাকতে এই অসভ্য লোকটাই কেন তার কপালে জুটল? নিরুপমা আফসোস করতে করতে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ায়। কাজের মেয়ে মিনু ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নিরুপমা যেতেই মিনু তার হাত ধরে বলল, ভাবি, আমারে মাফ কইরা দিয়েন। অরহান ভাই আপনারে কোনো সাহায্য করতে নিষেধ করছেন। একথা শুনে নিরুপমার মেজাজ আরো বিগড়ে যায়। বিয়ের পর মেয়েরা সব কাজ করে ঠিকই, কিন্তু ভালোবেসে করে। ওরহান যদি একটু ভালোভাবে কথা বলতো তাহলে হয়তো নিরুপমা সত্যি সত্যি সব কাজই করে দিত, কিন্তু এখন সে কিছুই করবে না। নিরুপমা মনে মনে বলতে থাকে, আমিও দেখি অবাধ্য হওয়ার জন্য এই অমানুষটা আমাকে কি শাস্তি দেয়। ওরহান ইউনিফর্ম পরিধান করে ফিটফাট হয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। তবে ডাইনিং টেবিলের সামনে এসে ওরহান খানিকটা অবাক হয়ে যায়। নিরুপমা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে চা পান করছে। টেবিলে খাবারের ছিটে ফোটাও নেই। ওরহান বিষয়টা বুঝতে পেরে ডেভিল হাসি দেয়। তার মানে তার সদ্য বিয়ে করা আনা সুন্দরী রমণী তার কথার অবাধ্য হয়েছে। ওরহান নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়। মিনু পরিস্থিতি আঁচ করতে পেরে সেখান থেকে কেটে পড়ে। অহেতুক ঝামেলায় না জড়ানোই উত্তম। ওরহান শান্ত কণ্ঠে শুধায়, কাজটা ঠিক করলে না নিরু? মেজর আরহান আহসানের কথার অবাধ্য হওয়ার পরিণাম এখন তুমি হারে হারে টের পাবে। নিরুপমা তার কথা না শোনার ভান করে বসে থাকে। এতে ওরহানের পুরুষ সত্তায় গিয়ে আঘাত লাগে। সে নিরুপমার হাত ধরে টেনে দাঁড় করায়। ভয়ে নিরুপমার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। তবে নিরুপমা ওরহানকে বুঝতে দেয় না যে সে ভয় পেয়েছে। নিরুপমার কণ্ঠে জোর এনে বলা শুরু করে, মানব না আমি আপনার কোনো কথা। কি করবেন আপনি? ওরহান নিরুপমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কি করবো আমি জানতে চাও না, তাই না? ওরহান নিরুপমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। প্যান্টের বেল্ট খুলে নিজের হাতে পেঁচাতে থাকে। নিরুপমার এখন ভয়ে আত্মা শুকিয়ে যায়। সে একটু একটু করে পেছাতে থাকে। কি করছেন আপনি? এমনিতে না বেশি বুঝছো, এখন বুঝতে পারছো না কি করবো আমি? ওরহান যে না বেল্ট দিয়ে নিরুপমাকে মারতে যাবে তখনই তার হাত না চাইতেও থেমে যায়। নিরুপমার ভয়ার্ত মুখশ্রীর দিকে সপলক চেয়ে থাকে। অদ্ভুত এক দমবন্ধ করা অনুভূতি তার হৃদস্পন্দনকে কম্পিত করতে থাকে। যে ওরহান মানুষকে মারতে কষ্ট দিতে পৈশাচিক এক আনন্দ পায়, আজ এই দুর্বল রমণীকে আঘাত করার সময় কেন তার হাত বরফের ন্যায় জমে গেল? ওরহানের এইবার নিজের উপরই প্রচণ্ড রাগ হলো। সে তার সামনে থাকা চেয়ারে সজোরে লাথি দিল। নিরুপমা এতক্ষণ মাথায় হাত দিয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। ভাঙচুরের বিকট শব্দে সে চোখ তুলে তাকায়। ওরহান হাতের সামনে যা পাচ্ছে তাই ভেঙে চুরমার করছে। নিরুপমা এসব দেখে ভয়ে কাঁপতে থাকে। নিরুপমার মনে হয় সে হয়তো ঘুমন্ত কোনো বাঘকে জাগিয়ে তুলেছে। ওরহান এবার নিরুপমার দিকে তাকায়। নিরুপমার অসহায় চাহনিতে ওরহান আবার হারিয়ে যায়। ওরহান নিরুপমার সামনে গিয়ে বসে। নারীর সবচেয়ে মোহনীয় রূপকে জানো? নিরুপমার ভয়ার্ত দৃষ্টিতে ওরহানের মুখশ্রীর দিকে তাকায়।
ওরহান নিরুপমার সামনে মুখ এনে বলে, নারীর সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে তার অসহায়ত্ব। তুমি অসহায় নিরু, তুমি শুধু তেজে দেখাতে পারবে, আর কোনো কিছু করার মরদ তোমার নেই। ওরহান রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। নিজের ইউনিফর্ম ঠিক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিরুপমা ঠায় বসে থাকে। ভয়ে এখনো তার শরীর কাঁপছে। ওরহান যদিও তার গায়ে হাত তুলেনি, তবুও নিরুপমার মনে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরুপমা নিজে নিজেই বলতে থাকে, না না, আমি এই অমানুষের সাথে থাকবো না। ওনার সাথে থাকলে কখন না কখন আমাকে মেরে ফেলবে ঠিক নেই। আমি দরকার হলে না খেয়ে মরবো, তবুও এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। হ্যাঁ। নিরুপমা উঠে দাঁড়ায়। অন্যদিকে ওরহান ড্রাইভ করছে আর নিজের পুরুষ সত্তাকে ধিক্কার জানাচ্ছে। এইটুকু একটা পুচকে মেয়ে আমার কত অবদ্ধ হলো, অথচ আমি তাকে একটা টোকা দিতে পারলাম না। ছি আরহান, ছি, সেই মনেও। আজকে বাসায় গিয়ে নেই, তোমার খবর আছে নিরু। আমার সাথে বেয়াদবি করে তুমি পার পাবে না। নিরুপমা বাসা থেকে বেরিয়ে মেইন রোডে চলে যায়। রাস্তা না চিনার কারণে নিরুপমা এদিক সেদিক তাকাতে থাকে। তখনই ভুলবশত নিরুপমার একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। গাড়িতে বসা লোকটির সাথে সাথে ব্রেক করার কারণে নিরুপমা বেঁচে যায়, তবে পায়ে প্রচণ্ড ব্যথা পায়। লোকটি গাড়ি থেকে নেমে বলে ওঠে, মিসেস আহসান, আপনি? আই এম সো সরি ম্যাডাম, আমি আসলে খেয়াল করিনি। নিরুপমা লোকটিকে চিনতে পারে না। লোকটি নিরুপমাকে গাড়িতে বসার জন্য অনুরোধ করে, তবে নিরুপমা রাজি হয় না। ম্যাডাম প্লিজ গাড়িতে বসুন, আমি আপনাকে এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি, না হলে আরহান স্যার আমাকে আস্ত রাখবেন না। নিরুপমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি নিরুপমাকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর কাঁপা কাঁপা হাতে ফোন বের করে ওরহানের নম্বরে ফোন করে। কি হয়েছে ক্যাপ্টেন আরিফ খন্দকার? স্যার ওই আসলে হামতামতা না করে সোজা মূল কথা বলো, কুইক। স্যার আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছেন, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি। ওরহান স্তব্ধ হয়ে যায়। আবার সেই দমবন্ধ করা অনুভূতি তার হৃদস্পন্দনকে কম্পিত করতে থাকে। ওরহান গাড়ি ঘুরিয়ে সাথে সাথে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতাল বেডে হেলান দিয়ে বসে আছে নিরুপমা। কিছুক্ষণ আগে নার্সরা ক্ষতস্থানে ব্যান্ডেজ করে গেছেন। আরিফ রুমের বাইরে দরজার পাশেই অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রয়েছিল। যদিও তার দোষ নেই, তবুও তার ভীষণ অপরাধ বোধ হচ্ছে। ওরহানকে আসতে দেখে আরিফ সোজা হয়ে স্যালুট দেয়। আরিফ আমতা আমতা করে বলতে থাকে, স্যার আমি আসলে খেয়াল করিনি যে ম্যাডাম আমার গাড়ির সামনে এসে পড়বেন। মানে আসলে ম্যাডাম হয়তো ভুলবশত রাস্তার মাঝে এসে পড়েছিলেন। ওরহান এইবার নিরুপমার দিকে তাকায়। চোখ মুখ লাল হয়ে গেছে, মুখের মধ্যে এখনো ভয়ের চাপ ফুটে রয়েছে। নিরুকে সুস্থ দেখে ওরহান ভেতরে ভেতরে স্বস্তি অনুভব করে। ওরহান নিরুপমার দিকে এগিয়ে যায়। নিরুপমার হার্টবিট বাড়তে থাকে। সকালের ঘটনা এখনো ভুলতে পারেনি সে। কিন্তু ওরহান নিরুপমাকে অবাক করে দিয়ে তার মাথায় হাত রেখে বলে, রাস্তায় চলার সময় আশেপাশে গাড়িগুলো ভালোভাবে দেখে পার হবে, কেমন? আর তোমার বেশি লাগেনি তো? কই দেখি। ওরহান এমন ভান করছে যেন সে নিরুপমার ভীষণ কেয়ার করে। তবে নিরুপমা ভালোভাবে বুঝতে পারে ওরহান ক্যাপ্টেন আরিফের সামনে ইচ্ছে করেই নাটক করছে। রাগে সে ওরহানের হাত সরিয়ে দেয়। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে ডেভিল হাসি দেয়। তারপর আরিফের পানে চেয়ে বলে, থ্যাংক ইউ ক্যাপ্টেন আরিফ, আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার জন্য। আপনি এবার আসতে পারেন। আরিফ যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ডাক্তার রুমে প্রবেশ করে। আরিফকে দেখে তাকে উদ্দেশ্য করে ডাক্তার বলে উঠলেন, আপনার ওয়াইফ ঠিক আছেন, তবে পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে। আমরা মেডিসিন দিয়ে দিয়েছি, আপনি চাইলে আজ বিকালেই ওনাকে নিয়ে যেতে পারেন। ডাক্তারের মুখে এই কথা শুনে রাগে ওরহানের শিরা উপশিরা কাঁপতে লাগলো। হাত মুষ্টিবদ্ধ করে ওরহান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। দাঁতে দাঁত চেপে ওরহান বলে উঠল, ডাক্তার সাহেব, আপনার কথা ভুল হচ্ছে। মিসেস নিরুপমা আহসান আমার স্ত্রী। ওরহানের রাগান্বিত স্বর আরিফ খুব ভালো করেই চিনে। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনার ওয়াইফকে আজই হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যেতে পারবেন। তবে ওনার পায়ে অনেকটা আঘাত লেগেছে, শোকাতে সময় লাগবে। ততদিন টাইম মতো মেডিসিন নিতে বলবেন। উক্ত কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে বিদায় নিয়ে চলে যান।
ক্যাপ্টেন আরিফ খন্দকার, আপনি এবার আসতে পারেন। ওরহান রাগে কটমট করে বলতে থাকে। আরিফও দেরি না করে সেলুট দিয়ে সেখান থেকে কেটে পড়ে। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। মুহূর্তের মধ্যে চোখের ধরন পাল্টে যায় তার। আমার পারমিশন না নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে কেন? আর গাড়ির নিচে পড়লে বা কিভাবে? নাকি অন্য কোনো প্ল্যান ছিল? অন্য কি প্ল্যান থাকবে? সেটা তো তুমিই ভালো বলতে পারবে। আর ওই আরিফ তোমাকে কিভাবে নিয়ে এলো? তুমি তো পায়ে ব্যথা পেয়েছ। ও কি তোমাকে টাচ করে গাড়িতে উঠিয়েছে? ড্যামেট। আপনি কি সব আবোল তাবোল কথা বলছেন? উনি আপনার স্ত্রীকে বাঁচিয়েছেন, কোথায় কৃতজ্ঞ হবেন তা নয় উল্টো বাজে কথা বলছেন। তুমি আমার স্ত্রী নিরু, তোমাকে শুধু আমি স্পর্শ করব, আর কেউ না। আরে আহম্মক ডাক্তার কি বলে গেল? কত বড় কলিজা, আমার সামনে আমার স্ত্রীকে অন্য স্ত্রী বলে সম্বোধন করে। ডাক্তার কি সেটা ইচ্ছে করে করেছে নাকি? তুমি মনে হয় খুব খুশি হয়েছ। এই অসভ্য লোকের সাথে তর্ক করে লাভ নেই, কথা প্যাঁচাতেই থাকবে। ওরহান নিরুপমাকে হঠাৎ করেই কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। আরে আরে কি করছেন আপনি? চুপ, একদম চুপ। আবার তর্ক শুরু করলে আছাড় মেরে ফেলে দেব। ওরহান নিরুপমাকে বাসায় নিয়ে আসে, তারপর বেডে বসিয়ে দিয়ে বলে, এখন আমার ডিউটিতে আছে, যাচ্ছে। রাতে বাসায় আসার পর সকালে আমার সাথে করা বেয়াদবির শাস্তি দেব। এই বলে ওরহান নিজের হ্যাট ঠিক করে বাসা থেকে বেরিয়ে পড়ে। নিরুপমা অবাক দৃষ্টিতে ওরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ধুর, অ্যাক্সিডেন্ট না হলে আজ এই নরক থেকে মুক্তি পেয়ে যেতাম আমি। নিরুপমা আনমনে বসে বসে এসব ভাবতে থাকে। একটু পর মিনু রুমে প্রবেশ করে। ভাবি এখন কেমন আছেন? একটু স্বাভাবিক। আচ্ছা, উনি কি সবসময় একাই থাকেন? কেন ভাবি, আপনি জানেন না? না মানে আসলে আমাদের বিয়ের সময় আমি ওনার বাবা মা কাউকেই দেখিনি। অরহান ভাইয়ের বাবার ওই বিয়েতে কোনো মতই ছিল না। অরহান ভাইয়ের বাবা আর্মির বড় অফিসার নিরুপমা ভাবি। অরহান ভাইয়ের বিয়ে তিনি তার বন্ধুর মেয়ের সাথে ঠিক করে রেখেছিলেন, কিন্তু ভাই রাজি হন নাই, আর আপনারে বিয়া কইরা আনছেন। তাহলে এটা কার বাসা? এটা আর্মি কোয়ার্টার ভাবি। ভাই জিদ কইরা এখানে থাকেন। ওনার মা আমারে এখানে পাঠাইছেন ভাইয়ের রান্না বান্না কইরা দেবার জন্য। আমি আগে ওনার বাবা মার বাসায় কাজ করতাম। ওনার মাও কি এই বিয়েতে রাজি ছিলেন না? খালার ইচ্ছা অনিসার কথা আবার কেউ জানতে চায় নাকি ভাবি? তবে আপনার ছবি খালাই দেখা পছন্দ করছেন, কিন্তু খালুর ভয়ে আসেন নাই। ও আচ্ছা। ভাবি আমি গিয়ে রান্নাবাড়ি সারি, নইলে ভাই আইসা আবার রাগারাগি করব। আপনি বইলেন আপনি রাঁধছেন সব, আর কিছু লাগলে ডাক দিয়েন। মিনু চলে যায় আর নিরুপমা আবার ভাবনার জগতে ডুব দেয়। এই অমানুষটা তো আমাকে ভালোবাসে না, তাহলে বাবার অমতে বিয়ে করার দরকার কি ছিল? ইনি তো দেখছি নিষ্ঠুর হওয়ার পাশাপাশি অদ্ভুত বটে। অন্ধকার রুমের এক কোণে বসে অশ্রু বিসর্জন দিচ্ছেন অবন্তিকা আহসান। আজও তার স্বামী আফসার আহসান তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছেন। নিজের ছেলে ওরহানের অবাধ্যতার সমস্ত দায়ভার নিজের স্ত্রীর উপর চাপিয়ে সমস্ত রাগ উজাড় করে দিয়েছেন আফসার আহসান। অবশ্য তাদের এত বছরের দাম্পত্য জীবনে এ আর নতুন কোনো ঘটনা নয়। ওরহানটাও হয়েছে তার বাবার মতোই, হবেই না কেন? ছোটবেলা থেকেই তিনি ছেলেকে অমানুষ হওয়ার ট্রেনিং দিয়েছেন। তবে নিজের ছেলের সামনে আদর্শ পুরুষ হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তিনি। এই প্রথম ছেলের এই অবাধ্যতায় ভীষণ চটে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসান। তবে সমাজের সামনে তো তার একটা প্রেস্টিজ রয়েছে, তাই ছেলেকে বাসায় কিভাবে ফিরিয়ে আনা যায় সে ভাবনায় আপাতত মগ্ন রয়েছেন তিনি। মনে মনে অবশ্য আগে থেকেই নববিবাহিতা পুত্রবধূকে শায়েস্তা করার সমস্ত ফন্দি এঁটে রেখেছেন তিনি। অন্যদিকে বাসায় পৌঁছে ডাইনিং টেবিলে সমস্ত খাবার সাজানো থাকতে দেখে মনে মনে খুশি হয় ওরহান। তেজ তাহলে কমেছে সুন্দর রমণের। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে মনে মনে আওড়াতে থাকে। নিরুপমা ড্রয়িং রুমের সোফায় বসে আর চোখে ওরহানের হাবভাব বোঝার চেষ্টা করছে। ওরহান নিরুপমার দিকে একবার তাকিয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। তবে ফ্রেশ হয়ে আসার পর খাবার মুখে দেওয়ার সাথে সাথে ওরহানের মুখের হাবভাব চেঞ্জ হয়ে যায়। নিরুপমা চোর ধরার মতো মুখ করে তাকিয়ে আছে। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে সে। খাবার কি বানিয়েছে? কেন? আমি ভালো মিথ্যে বলতে পারো দেখছে। তুমি কি আমাকে এত বোকা ভাবো?
মেনুকে দিয়ে রাধিয়ে নিজের নামে চালিয়ে দিচ্ছ? ইউ ব্লাডি ফুল গার্ল। নিরুপমা ভয়ে উঠে দৌড় দিতে নিলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ওমাগো! ওরহান দৌড়ে নিরুপমার কাছে যায়। নিরুপমাকে ব্যথায় কাতরাতে দেখে ওরহানের হৃদস্পন্দন আবারও কম্পিত হতে থাকে। অদ্ভুত এক অস্থিরতায় তার সমস্ত শরীর হাঁসফাঁস করতে থাকে। পাগল নাকি তুমি? দৌড় দিতে কে বলেছিল? ওরহান নিরুপমাকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। ব্যথার মেডিসিন নিরুপমার হাতে ধরিয়ে কর্কশ কণ্ঠে শুধায়, ধরো, মেডিসিন লাগিয়ে আমাকে উদ্ধার করো। তারপর সেখান থেকে সরে বারান্দায় চলে যায়। এমনটা তো হওয়ার কথা নয়। যতই ভাবে অশান্তি করব, এই মেয়েকে শায়েস্ত করব, ততবারই কোনো না কোনো কারণ আমাকে পিছিয়ে যেতে হয়। এমনটা আর হতে দেওয়া যাবে না, নাহলে আমার মাথায় জোরে নাচবে। মেয়ে মানুষকে এত লাই দিতে নেই। ওরহান নিরুপমার সামনে এগিয়ে যায়। নিরুপমার হাতের মাঝে হাত রেখে তার গলায় মুখ গুজে চুমু খেতে থাকে। নিরুপমা ওরহানকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে। এখন না প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে ছেড়ে দিন। আমি বাসর রাতে তোমাকে ছেড়ে যাওয়ার চয়েস দিয়েছিলাম, তুমি যাওনি। এখন তুমি চাইলেও যেতে পারবে না, আমি যেতে দিব না। এখন আমার প্রতি রাতে তোমাকে চাই, নেশা হয়ে গেছে আমার। নিরুপমা এবার কান্না করে দেয়। আমি অসুস্থ, প্লিজ ছেড়ে দিন। নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকো, তাহলে পায়ে ব্যথা পাবে না। নিরুপমা রাগে ক্ষোভে চোখ মুখ বন্ধ করে ফেলে। জানালা থেকে আসা চাঁদের মৃদু আলোয় নিরুপমাকে অপরূপা লাগছে। নিরুপমার কেঁপে কেঁপে ওঠা চোখের পাপড়িগুলোর দিকে ওরহান এক দৃষ্টিতে চেয়ে আছে। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? ওরহান মনে মনে ভাবতে থাকে। ওরহান নিরুপমাকে আর কথা বলার সুযোগ দেয় না। নিরুপমা ঠোঁট নিজের আয়ত্তে করে নেয় আর নিজের অধিকার আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। আজ ডিউটি শেষে আমার সাথে দেখা করবে আরহান, জরুরি কথা আছে। ফোনে নিজের বাবার মেসেজ দেখে মুচকি হাসে ওরহান। সে জানে তার বাবা বেশি দিন তাকে ছাড়া থাকতে পারবে না। ওরহান জগিং শেষে বাসায় ফিরে যেই না রুমে প্রবেশ করবে, তখনই রুমে থাকা নিরুপমা চিৎকার করে ওঠে, এখন রুমে আসবেন না প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? ওরহান ঠিকই রুমে প্রবেশ করে ডেভিল হাসি দেয়। আমার রুমে আমাকে প্রবেশ করতে নিষেধ করছো? নট ফেয়ার নিরু। নিরুপমা শাড়ির আঁচল ভালো করে ঠিক করে। দেখছেন না আমি শাড়ি পরছি, আপনি প্লিজ পরে আসুন। ওরহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে ঢুকে সোফায় বসে পড়ে। নিরুপমার রাগে গজগজ করতে থাকে। এই মেনুটাও কোথায় গেল? এখন আমি শাড়ি কুচি ঠিক করব কিভাবে? নিরুপমা আর চোখে ওরহানের দিকে তাকায়। ওরহান সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। শুনুন না, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দিন প্লিজ। আমি তোমাকে বিয়ে করে এনেছি নিজের কাজকাম করে দেওয়ার জন্য, আর তুমি কিনা আমাকে দিয়ে নিজের কাজ করাতে যাচ্ছ? লিসেন কেয়ারফুলি, আরহান আহসান কখনো কোনো মেয়ের সামনে ঝুঁকে না। আমি আপনাকে ঝুঁকতে কোথায় বলছি? আমি বলছি শাড়ির কুচিটা একটু ঠিক করে দিতে। হ্যাঁ তো, শাড়ির কুচি ঠিক করতে তো ঝুঁকতেই হবে। ওরহান ভ্রু কুচকে নিরুপমার দিকে তাকিয়ে বলতে থাকে। নিরুপমা মুখ ভেঙচি দিয়ে ওরহানকে মনে মনে গালি দিতে থাকে। বেটা খাটাস, সাধে কি অমানুষ বলি? নিষ্ঠুর কোথাকার। নিরুপমার মাথায় এইবার একটা দুষ্টু বুদ্ধি আসে। পায়ে হাত দিয়ে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে সে। ওমাগো, কি ব্যথা! ইস! ওরহান নিউজ পেপার পড়ার বাহানায় আর চোখে নিরুপমাকে দেখছিল। নিরুপমার ব্যথায় কাতর কণ্ঠ শুনে ওরহানের মায়া হয়। ভেতর ভেতর নিরুপমাকে সাহায্য করার ইচ্ছা থাকলেও নিজের পুরুষ সত্তার ইগো রক্ষার্থে সে চুপচাপ বসে থাকে। নিরুপমা ওরহানকে একইভাবে বসে থাকতে দেখে আবারও দু চারটা বকুনি মনে মনে দিয়ে দেয়। গলার স্বর আরো করুণ করে হাই হুতাশ করতে থাকে। ওরহান এবার নিজের ইগো বিসর্জন দিয়ে বাধ্য হয়ে নিরুপমার সামনে গিয়ে তার শাড়ির কুচি ঠিক করে দিতে থাকে। কুচি গুজে দেওয়ার সময় পেটে ওরহানের হাতের স্পর্শ পেয়ে নিরুপমা কেঁপে ওঠে। ওরহানের হাত খামচে ধরে। ওরহান শাড়ির কুচি গুজে দিয়ে নিরুপমার দিকে তাকায়। ওরহান মূলত নিজের ইগো স্যাটিসফাইড করার জন্যই নিরুপমার সাথে এমন আচরণ করছে। নিরুপমাও ওরহানকে পাল্টা জবাব দিতে নিলে তার চোখ পড়ে ওরহানের ঠোঁটের দিকে। ঠোঁটের একপাশে রক্ত জমাট বেঁধে লাল হয়ে রয়েছে। নিরুপমার মনে পড়ে কাল রাতে ওরহান তার সাথে জোর করার কারণে সে ওরহানের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিয়েছিল। নিরুপমার মনে মনে খারাপ লাগে। নিরুপমা ওরহানের ঠোঁটের কাটা জায়গায় হাত দিয়ে দেখতে থাকে। আচমকা নিরুপমা ওরহানের সেই কাটা জায়গায় নিজের অধর স্পর্শ করে।
নিরুপমার এহেন আচরণে ওরহান বাকরুদ্ধ হয়ে যায়। হঠাৎ নিরুপমার হুঁশ ফিরে এলে সে ওরহানের অধর ছেড়ে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। তবে ততক্ষণে ওরহান এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে কম্পিত হতে থাকে তার। নিরুপমাকে ওরহান টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিরুপমা চমকে সরে যেতে নিলেও ওরহানের হৃদয়ের স্পন্দন শুনে থেমে যায়। ওরহান নিরুপমাকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে যেন তার হৃদয়ের এই অস্বাভাবিক কম্পনকে নিরুপমায় থামাতে পারবে। নিরুপমাও হয়তো এই প্রথম ওরহানের স্পর্শে ভালোবাসা অনুভব করে। তারা কতক্ষণ এভাবে ছিল কেউ জানে না, কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটাতে মিনু সেখানে চলে আসে। চোখে হাত দিয়ে মিনু বলে, মাফ কইরেন ভাইয়া ভাবি, আমি কিছু দেহি নাই। এই বলে মিনু দৌড়। নিরুপমা ওরহানকে সরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ওরহান প্রচন্ড বিরক্ত হয়ে শুধায়, এই মিনুর বাচ্চার আসার সময় পেল না, দিল আমার সুন্দর মুহূর্ত নষ্ট করে। নিরুপমা ওরহানের দৃশ্য থেকে বাঁচতে তাড়াতাড়ি দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওরহান চেঁচিয়ে বলতে থাকে, আবার দৌড় দেওয়া হচ্ছে, এইবার পরে গেলে আমি আর কোলে নিতে পারবো না। নিরুপমা ভেঙচি কেটে রান্নাঘরের সামনে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিনু নিরুপমার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসে। সেটা দেখে নিরুপমা আরো লজ্জা পেয়ে যায়। আর ভাবি লজ্জা পাইয়েন না, প্রথম প্রথম এমনই হয়। আমি আমার বিয়ের প্রথম এমন লজ্জায় লাল হইয়া থাকতাম। এই বলে মিনু 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। মিনুর এরূপ কাণ্ড দেখে নিরুপমা খিলখিল করে হেসে ওঠে। ওরহান তখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। নিরুপমার হাসির শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। নিরুপমার হাসিমাখা মুখ বিয়ের পর আজই ওরহান প্রথম দর্শন করল। অদ্ভুত এক ভালো লাগা দোলা দিল তার মনে। অজান্তে ওরহানের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। নিরুপমা পিছে ফিরে তাকাতে ওরহান আবার নিজের মুখে বিরক্তি নিয়ে আসলো। নাস্তা না করেই বেরিয়ে পড়ল। ওরহান জানে নিরুপমা জেদ করেই রান্না করবে না, তবে আজ কেন যেন তার নিরুপমার সাথে অহেতুক ঝগড়ায় জড়াতে ইচ্ছে করছে না। নিরুপমা ওরহানের যাওয়ার পানে তাকিয়ে বলতে থাকে, দেখেছো মিনু কেমন কাঠখোট্টা তোমার অরহান ভাই? আমার হাসি সহ্য করতে না পেরে নাস্তা না করে বেরিয়ে গেছে। সে কি ভাবি, ভাই আপনার হাসি সহ্য করতে পারবে না কেন? সেটা আমি তোমাকে বুঝাতে পারবো না মিনু। আচ্ছা ভাবি, আপনি নাস্তা কইরা নেন, ঠান্ডা হইয়া যাইব, তারপর ওষুধ খাইয়া নিয়েন। নিরুপমা মিনুর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। আমাকে না জানিয়ে হুট করেই একটা অজপড়া গায়ের মেয়েকে বিয়ে করে এনে তাকে সরকারি কোয়ার্টারে উঠিয়েছ। এরকম হটকারি সিদ্ধান্ত তুমি কিভাবে নিতে পারো? কি সমস্যা ছিল লামিয়া মেয়েটার মধ্যে? তোমার জন্য পারফেক্ট ম্যাচ ছিল। বাবা, আমি লামিয়াকে কখনোই বিয়ে করতে চাইনি, এটা তুমি খুব ভালো করেই জানো। আর আমি তো লামিয়াকে বিষয়টা ক্লিয়ার করেছে। তাই বলি অজপড়া গায়ের এক গরিব ঘরের মেয়েকে বিয়ে করে ফেললে? সে কি এত বড় বংশের বউ হবার যোগ্য? বাবা, নিরুপমা তো আর বাড়ির বাইরে যাবে না, থাকবে তো ঘরের ভিতরে। তাহলে এত যোগ্যতা থেকে কি লাভ? আর তাছাড়া আমি ইচ্ছে করেই খুঁজি এরকম গরিব অসহায় মেয়েকে বিয়ে করেছে, যাতে আমার কথা মতো চালাতে পারি। আফসার আহসান অবাক হয়ে যান। তার ছেলে তো নিষ্ঠুরতায় তার থেকেও 1 ডিগ্রি উপরে। মনে মনে ছেলেকে বাহবা দিতে ভুলেন না তিনি। কালে তোমার বউকে বাসায় নিয়ে আসবে। বাড়ির বউ বাহিরে থাকলে ভালো দেখায় না। বিছানায় লাল টুকটুকে শাড়ি আর হালকা কিছু গহনা দেখে নিরুপমা খানিকটা অবাক হয়। ওরহান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় এসব নিয়ে এসেছে। নিরুপমা শাড়িটি হাতে নিয়ে দেখতে থাকে। ওরহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিরুপমাকে বলে, কাল তো আমি শ্বশুরবাড়ি নিয়ে যাব। বাবু তো আমাকে নিয়ে যেতে বলেছেন। সুন্দর করে মার্জিত ভাবে শাড়ি পরে তৈরি হয়ে থাকবে সকালে। আমার সকালে ক্যান্টনমেন্টে কিছু কাজ আছে, সেরে তোমাকে বাসায় নিয়ে যাব। ওরহানের এই কথা শুনে নিরুপমার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। নিরুপমা মনে মনে ভাবে, শ্বশুরবাড়িতে গেলে হয়তো ওরহানের নিষ্ঠুরতা থেকে খানিকটা রেহাই পাবে সে। কিন্তু নিরুপমার অবুঝ মন কি আর বুঝতে পারে যে সেখানে আরো বড় অমানুষ তাকে সাহায্য করার জন্য বসে আছে? সকালবেলা নিরুপমা সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে নেয়। আজ সে ভীষণ খুশি, যা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওরহান গাড়িতেই বসে রয়েছিল। লুকিং গ্লাসে নিরুপমাকে আসতে দেখে ওরহান নিরুপমার পানে তাকায়।
ভীষণ মিষ্টি লাগছে নিরুপমাকে। একরাশ মুগ্ধতায় ছেয়ে যায় ওরহানের মন। তবে নিরুপমা গাড়ির সামনে চলে আসলে ওরহান নিজের মুখশ্রীতে আবার সেই গাম্ভীর্যপূর্ণ ভাব এনে কর্কশ কণ্ঠে বলে, এত দেরি লেগে আসতে? তোমার জন্য কি আমি সারাদিন অপেক্ষা করবো? এখন ওঠো গাড়িতে। মুহূর্তেই নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে অমাবস্যার অন্ধকার নেমে আসে। নিরুপমার চুপসে যাওয়া চেহারা দেখে ওরহানের ভেতরে ভেতরে ভীষণ খারাপ অনুভূত হয়। কিন্তু ওরহান কিছুতেই নিরুপমাকে বুঝতে দিতে চায় না যে তাকে দেখে সে মুগ্ধ হয়েছে। নিরুপমা গাড়ির দরজা খোলার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে ওরহানের দিকে কাচুমাচু করে তাকায়। আমাকে দিয়ে কাজ না করাতে বলে তোমার শান্তি হয় না? একটা গাড়ির ডোর পর্যন্ত খুলতে পারো না? বড় শুধু তেজ দেখাতে। ওরহান এসব বলতে বলতে গাড়ির দরজা খুলে দেয়। নিরুপমা গাড়িতে উঠে বসে। হঠাৎ ওরহানকে নিজের সামনে এগিয়ে আসতে দেখে নিরুপমা চেঁচিয়ে ওঠে, কে কে কি করছেন? আমি সিট বেল্ট লাগাচ্ছি। ড্যামেট, তুমি সিট বেল্ট বাঁধতে বললে তো সেটাও পারবে না। ওরহান নিরুপমার সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করে। বাসায় বসে নিজের ছেলে আর পুত্রবধূর অপেক্ষা করছেন অবন্তিকা। নিরুপমার ছবি দেখে ভীষণ পছন্দ করেছেন অবন্তিকা। তবে মনে মনে তার ভীষণ দুশ্চিন্তাও হচ্ছে, মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে অবন্তিকার। মেইডরা এসে দরজা খুলে দেয়। অবন্তিকা এগিয়ে যান দরজার দিকে। ওরহান আর নিরুপমা একসাথে দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ, কত মিষ্টি দেখতে একটা পুতুল নিয়ে এসেছিস অরহান। অবন্তিকা নিরুপমার থুতনিতে হাত রেখে বলেন। ওরহান অবন্তিকার কথায় তেমন পাত্তা না দিয়েই ঘরের ভিতরে ঢুকে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি মা, পারলে তোমার পুত্রবধূকে কিছু ম্যানার শিখিয়ে দিও। নিরুপমা অবাক হয়ে যায়। নিজের মায়ের সাথে ভালোভাবে কথাও বলল না ওরহান। যার আচরণ নিজের মায়ের সাথে এতটা রুষ্ট, সে নিজের বিবাহিত স্ত্রীর সাথেই বা কি ভালো আচরণ করবে। অবন্তিকা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিরুপমাকে নিয়ে সোফায় বসান। মা, একটু বসো তো, তোমায় একটু দেখি। অরহানের কথায় মন খারাপ করো না কেমন? ছেলেটা এমনই। নিরুপমাকে নিজের হাতের বালা খুলে পরিয়ে দেন অবন্তিকা। কিছুক্ষণ পরে কালো রঙের একটা জিপ গাড়ি প্রবেশ করে আহসান বাড়িতে। অবন্তিকা জানালা দিয়ে তাকিয়ে দেখেন আফসার আহসান বাড়িতে প্রবেশ করেছেন। অবন্তিকা তড়িঘড়ি করে নিরুপমার মাথায় কাপড় দিয়ে সদর দরজার দিকে এগিয়ে যান। নিরুপমা, ইনি হচ্ছে তোমার শ্বশুর মশাই, এসো সালাম করো। নিরুপমা এসে সালাম করলেও আফসার কোনো প্রতিক্রিয়া করেন না, উল্টো বলতে থাকেন, শোনো মেয়ে, আমার ছেলে এক প্রকার আমার অমতেই এই বিয়েটা করেছে। যদি তোমার মতো অজপাড়াগাঁয়ের মেয়ে এই বাড়ির বউ হবার কোনো যোগ্যতা নেই, তবুও আমি তোমাকে এই বাড়িতে আসার অনুমতি দিয়েছি। এই বাড়ির কিছু নিয়মকানুন রয়েছে, যাও অবন্তিকা তোমাকে শিখিয়ে দেবে। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতোই থাকবে, নিজের সীমা অতিক্রম করার চেষ্টাই করবে না, আর কোনো রকম খাপছাড়া আচরণ করবেই না। এই বলে আফসার আহসান সেখান থেকে সরাসরি নিজের রুমে চলে যান। নিরুপমা ঠায় দাঁড়িয়ে থাকে। এখন অজানা নরকে সে এসে পড়ল। মনের মধ্যে যে আশার আলো জ্বলে উঠেছিল সেটাও নিভে যায়। অবন্তিকা নিরুপমাকে সামলে নিয়ে বলে ওঠেন, ওনার কথায় কিছু মনে করো না মা, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। নিরুপমা আনমনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মনে তার হাজারো প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। নিরুপমা ওরহানের রুমের সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকে। ওরহান রুমের মধ্যে বসেই নিরুপমার আসার অপেক্ষা করছিল। নিরুপমাকে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরহান তাড়া দিতে থাকে। কি হলো নিরু, তুমি কি আলাদা করে ভেতর আসার জন্য দাওয়াত দিতে হবে? নিরুপমা রুমের ভেতরে প্রবেশ করতেই এমন কিছু বলে যা শোনার জন্য ওরহান মোটেও প্রস্তুত ছিল না। আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি তালাক চাই, আমাকে প্লিজ এই নরক থেকে মুক্তি দিন। নিরুপমার উক্ত কথা শুনে ওরহান হতবাক হয়ে যায়। অজান্তেই মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করে, যা প্রচণ্ড রাগে রূপ নেয়। তার স্ত্রী তাকে তালাক দিতে চায়, এটা ভেবে ওরহানের ইগোতে গিয়ে লাগে। রাগে তার কান গরম হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করে ওরহান। শ্বশুরবাড়িতে প্রবেশ করলে 1 মিনিটও হলো না, আর এখন ওইসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছো। কোথায় যাবে এখন তুমি তালাক নিয়ে? যেদিকে দু চোখ যায় চলে যাব, তবু এত অপমানের মধ্যে আমি থাকতে চাই না।
তাহলে বাসর হতে যাওনি কেন? এখন তোমাকে আমার সাথে থাকতে হবে। তোমাকে এখন আমার চাই। আপনার তো নিজের চাহিদা মেটানোর জন্য শুধু একটা শরীরের প্রয়োজন। আমি চলে গেলেই বা আপনার মতো বড় লোকদের ক্ষতি কি? নিরুপমার এহেন কটু বাক্য শুনে রাগে ওরহানের মাথা আউট হয়ে যায়। নিরুপমার গাল চেপে ধরে ওরহান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খুবই বেয়াদব মেয়ে তুমি নীরু। এখানে এসে দেখছে তোমার তেজ আরো বেড়ে গিয়েছে। আমার থেকে তালাক নিয়ে তুমি কি করবে? অন্য কারোর সাথে সংসার করবে? তোমার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর আমার এই নিষ্ঠুরতাই সহ্য করতে হবে। আমি ডিসাইড করব আমি কার সাথে থাকবো আর থাকবো না। ওরহান নিরুপমার গাল জোরে চেপে ধরায় নিরুপমার ফর্সা গাল লাল বর্ণ ধারণ করে, যা দেখে ওরহানের নিরুপমার প্রতি মায়া হয়। ওরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিরুপমা ধপ করে বিছানায় বসে পড়ে অঝোর ধারায় কান্না করতে থাকে। অবন্তিকা আহসান ওরহানকে রাগে বেরিয়ে যেতে দেখে ঠিকই তাদের ঝগড়ার বিষয়টি আঁচ করতে পারেন। অবন্তিকা দৌড়ে নিরুপমার কাছে এগিয়ে যান, নিরুপমাকে বুকে জড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আজ থেকে অনেক বছর আগে আমিও ঠিক তোমার জায়গায় ছিলাম নিরুপমা, এরকমই অসহায়। মেয়েরা চাইলেও সব ছেড়ে চলে যেতে পারে না, কেন জানো? এই সমাজের জন্যই। আমি ভাবতেও পারিনি অরহানটাও একদিন তার বাবার মতোই হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমার অরহান আগে এমন ছিল না। ছোটবেলায় ওর মনও ভীষণ নরম ছিল, কিন্তু অরহানের বাবা তার সাথেও প্রচুর স্ট্রিক্ট ছিলেন। আমি বাধা দিতে নিলে ছেলের সামনেই আমাকে মারধর শুরু করে দিতেন। অরহানকে তিনিই বুঝিয়েছেন এটাই হচ্ছে পুরুষত্ব। ছোট থাকতে অরহান কান্নাকাটি করতে নিলে তার বাবা তাকে কাঁদতেও দিতেন না। এক উগ্র পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে তোমার শ্বশুরের। ছেলেকেও সেটাই শিখিয়েছেন। আমার ধারের সামনেও ছেলেকে বেশি ঘেঁষতে দেননি। ধীরে ধীরে অরহানটা কেমন রুড হয়ে গেছে। অরহানকে তার বাবা সব সময় আর্মি অফিসার বানাতে চেয়েছিলেন, কিন্তু আমার অরহানের তো সঙ্গীতের দিকে ঝোঁক ছিল। তার বাবার জন্য অরহান সেই শখটাও ছেড়ে দিল। এমনটা নয় যে অরহানের তার মায়ের প্রতি কোনো টান নেই। অরহানের আমার দিকেও টান রয়েছে, কিন্তু অরহান সেটা প্রকাশ করতে পারে না। তবে তুমি জানো, ওনার বন্ধুর মেয়ে লামিয়ার সাথে তার বাবা যখন অরহানের বিয়ে ঠিক করলেন, তখন জীবনে প্রথমবার অরহান তার বাবার অবাধ্য হয়েছিল। তোমাকে পছন্দ করে বলেই তো অরহান তোমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে। নিরুপমা এবার কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, না মামনি, আপনার ছেলে পছন্দ করে আমাকে বিয়ে করে আনেনি। সে আমাকে বিয়ে করেছে আমার অসহায়ত্ব দেখে। ভেবেছে আমার সাথে যেমন খুশি তেমন আচরণ করবে। আপনি এত অত্যাচার সহ্য করে সংসার করেছেন ঠিকই, কিন্তু আমি পারবো না। আমি গরিব বলে কি মানুষ না নাকি? অবন্তিকা নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। নিরুপমা মা, একটু শান্ত হয়ে বসো। অরহান তোমাকে বলল আর তুমি বিশ্বাস করে নিলে? নিজের ছেলেকে একটু হলেও তো আমি চিনি। ও এসব বলেছে নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য। আপনার ছেলে যদি আমাকে এখানে থাকতে বাধ্য করে, তবে আমিও তার কোনো কথা শুনবো না মামনি। ঠিক আছে মা, তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো। এখন আপাতত কিছু খেয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সৈনিকদের ট্রেনিং চলছে। ওরহান শীতল দৃষ্টিতে সেখানেই তাকিয়ে রয়েছে। ক্যাপ্টেন আরিফ সৈনিকদের দিক নির্দেশনা দিচ্ছে, আর চোখে ওরহানকে মাঝে মাঝে দেখছে। এ যেন ঝড় আসার আগে পরিবেশ নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আরিফ ভেতরে ভেতরে আতঙ্কে আছে। ওই আরহান স্যার চোখ মুখ শক্ত করে রেখেছেন কেন? আজ তো সৈনিকদের 12টা বাজিয়ে ছাড়বেন মনে হচ্ছে। কিছুক্ষণ পর হলো, তাই ওরহান হুঙ্কার দিয়ে উঠল, তোমাদের ট্রেনিং এর যা নমুনা দেখছি, পরবর্তী মিশনে তোমরা আমার নাম ডুবাবে আহাম্মকরা। ওরহান প্রায় অনেকক্ষণ সৈনিকদের ঝাড়ি দিয়ে নিজের মনের ঝাল মেটালো। তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? নিরুপমার জন্য নিয়ে যাচ্ছি। মেয়েটা হয়তো না খেয়েই আছে। বাহ রে, ওই মেয়ে বাড়িতে আসলো, একদিনও হলো না, এখন থেকে অন্যদের দিয়ে কাজ করানো শুরু করেছে। কোথায় সে? না না, ও আমাকে কিছুই বলেনি। আপনি শুধু শুধু। চুপ, একদম চুপ।
কোথায় সে মেয়ে? ডাকো ওকে। আফসার আহসানের চিল্লাচিল্লি শুনে নিরুপমা নিচে নেমে আসে। আফসার নিরুপমার দিকে এগিয়ে এসে যেই না নিরুপমাকে চড় মারতে যাবে, অবন্তিকা নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়, যার কারণে চড়টা নিরুপমার গায়ে না লেগে অবন্তিকার গায়ে লাগে। আকস্মিক এই ঘটনায় নিরুপমা হতবাক হয়ে যায়। আফসার আহসান আরও কয়টা কটু বাক্য বলে চলে যান। পুরোটা সময় অবন্তিকা নিরুপমাকে জড়িয়ে ধরে রেখেছিল যাতে তার গায়ে আঁচড় না লাগে। নিরুমা, তুমি ঘরে যাও। তোমাকে এই বাড়ি থেকে অত্যাচার সহ্য করতে হবে না। আমি অরহানের বাবা বের হয়ে যাওয়ার পর তোমাকে এ বাড়ি থেকে বের হতে সাহায্য করব। নিরুপমা কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে এগিয়ে যায়। মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ জন্ম নেয় তার। আজ নিরুপমা ভয়ে কাঁপছে না, রাগে কাঁপছে। আফসার আহসান চলে যাওয়ার পর অবন্তিকা নিরুপমার কাছে এগিয়ে আসেন। তাকে কিছু টাকা আর কিছু গহনা ধরিয়ে দিয়ে বলেন, মামুনি, তুমি এগুলো রাখো। এর চেয়ে বেশি আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। আফসার বের হয়ে গেছে আর অরহান ও এখন বাসায় নেই। তুমি এখন চলে যেতে পারবে। নিরুপমা এবার অদ্ভুত শান্ত কণ্ঠে শুধায়, না মামনি, আমি আর এখন নিজের সমস্যা থেকে পালানোর চেষ্টা করব না। ধরলাম আমি চলেও গেলাম, তারপর আরেকটা অসহায় মেয়েকে ধরে এনে একইভাবে কষ্ট দেয়া হবে। এই অত্যাচারের অবসান হওয়া জরুরি মামনি। আমি কোথাও যাব না। নিরুপমা, সবকিছু এত সহজ না মা। আমি এত বছরেও সংসারের জন্য সব করে ওনার মন পাইনি। তুমি প্রতিবাদ করলে অরহানের বাবা তোমাকেই মেরে ফেলবেন। চিন্তা করো না মামনি, আমি আর মুখে কিছু বলবো না, তবে কিছু একটা তো আমি করবই। নিরুপমা অবন্তিকাকে সামলে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর রান্না করা শুরু করে। নিরুপমার এই কাণ্ড দেখে অবন্তিকা অবাক হয়ে যান। নিরুপমা রহস্যময় হাসি দিয়ে অবন্তিকাকে বলে, মামনি তুমি যাও, রেস্ট নাও। নিরুপমা সুন্দর করে রান্না করে টেবিলে খাবার সাজাতে থাকে। তারপর নিজের রুমে গিয়ে লাগেজ থেকে সুন্দর একটা নীল রঙের শাড়ি বের করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শাড়িটা নিজের গায়ে জড়িয়ে নিরুপমা নিজে নিজেই বলে ওঠে, আমি এবার কাটা দিয়েই কাটা তুলব। অন্যদিকে ওরহান ড্রাইভ করে বাসায় আসছে। নিরুপমার আচরণে ওরহান শুধু যে রাগ তা নয়, অবাকও বটে। সে নিরুপমাকে অনেকটাই নরম ভেবেছিল, কিন্তু নিরু তো কথায় কথায় তার সাথে বেয়াদবি করে। আচ্ছা, তার মাকেও তো তার বাবা কত অত্যাচার করত, কই তার মা তো কোনোদিন পাল্টা জবাব দেওয়ার সাহস করেনি। ছোটবেলায় তার রাগ লাগলেও ধীরে ধীরে তার মনে হয়েছে এটাই স্বাভাবিক। ওরহান বাসায় পৌঁছে যায়। কলিং বেল বাজাতে বাজাতে ভাবতে থাকে, এখন না জানে কি বেয়াদবি করে বসে, করলেও কি, আমিও ছেড়ে দেব না। নিরুপমা দরজা খুলে ওরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। ওরহান হঠাৎ করে নিরুপমাকে এই রূপে দেখে বড়সড় একটা ধাক্কা খায়। ওরহান নিরুপমার দিকে অবাক নয়নে চেয়ে আছে। হুট করে তার তেজি রমণী এরকম নমনীয় আচরণ করছে কেন? ওরহান ভ্রুকুচকে নিরুপমার দিকে তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। টেবিলে হরেক রকমের খাবার সাজানো দেখে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এগুলো কি বানিয়েছে? কেন, আমি বানিয়েছি। তুমি? অবাক হচ্ছেন কেন? স্বামী সেবা করা তো আমার কর্তব্য। এই মেয়ে, কি শুরু করেছ? আমি কি বোকা মনে হয়? ওমা, আপনার মতো এত বড় অফিসারকে আমি বোকা ভাবতে যাব কেন? আপনি ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নিরুপমার মিষ্টি মিষ্টি কথা শুনে ওরহানের রাগে গা জ্বলে যায়। সে কিছু না বলে রাগে কটমট করতে করতে ফ্রেশ হতে চলে যায়। মনে মনে ভাবে, এত ন্যাকামি কেন করছো হঠাৎ করে? ওরহান ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে। নিরুপমা ওরহানকে খাবার বেড়ে দিচ্ছে। ওরহান যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। যেই মেয়ে সকালে তার কাছে তালাক চেয়ে কান্নাকাটি করেছে, এখন সে তাকেই রান্নাবান্না করে বেড়ে খাওয়াচ্ছে। নিরুপমা খাবার বেড়ে দিয়ে ওরহানের দিকে তাকিয়ে বলে, কি হলো, বসে আছেন যে? খাওয়া শুরু করুন। ওরহান একবার খাবারের দিকে তাকিয়ে আবার নিরুপমার দিকে তাকায়। মনে মনে ভাবে, খাবারের কাছে মিলিয়ে দিল নাকি? কি হলো, খাওয়া শুরু করুন না। নিরুপমা ন্যাকা কণ্ঠে আবার ঘ্যান ঘ্যান করে ওঠে। ওরহান নিরুপমার এই ন্যাকামি সহ্য করতে না পেরে খাওয়া শুরু করে। ওরহান খাবার মুখে দিতেই আরও একবার বিস্মিত হয়। খাবার অনেক সুস্বাদু হয়েছে। মনে মনে নিরুপমার প্রশংসা করলেও ওরহান মুখে কিছুই বলে না। খাওয়া দাওয়া শেষ করে গম্ভীর মুখ করে উঠে যায়। কিন্তু ওরহান এখন পড়েছে আরেক বিপদে।
যেখানেই যাচ্ছে নিরুপমা তার পিছে পিছে যাচ্ছে। শেষমেশ বিরক্ত হয়ে ওরহান ধমকে বলে উঠল, কি শুরু করেছ? আমার পিছে কেন করছো? তো কি করব? যা ইচ্ছা তাই করো, কিন্তু আমাকে জ্বালানো বন্ধ করো। আমি আবার আপনাকে কই জ্বালালাম? ওরহান এবার রেগে নিরুপমার বাহু চেপে ধরে। এমন কেন করছো তুমি? হ্যাঁ, হঠাৎ তোমার তো স্বামী প্রেম জাগ্রত হয়ে গেল কেন? ইচ্ছে করে আমাকে খেপাচ্ছ কেন নিরু? ভালো হবে না কিন্তু। আমি স্বামী সেবা করলেও দোষ, না করলেও দোষ। তাহলে আপনিই বলুন আমি কি করব? ওরহান রেগে নিরুপমাকে নিজে থেকে সরিয়ে চলে যেতে নিলে নিরুপমা ওরহানের গালে আলতো করে স্পর্শ করে ওরহানের মুখ নিজের দিকে ঘোরায়। তারপর মধুর কণ্ঠে শুধায়, আমি কত সুন্দর করে আপনার জন্য সেজেছি, দেখবেন না? ওরহান এবার নিরুপমার দিকে ভালো করে তাকায়। এতক্ষণ নিরুপমার ন্যাকামের জন্যে তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারেনি ওরহান। নিরুপমাকে সত্যিই অপূর্ব লাগছে, যেন নীল শাড়িতে কোনো নীলপরী দাঁড়িয়ে আছে। ওরহানের সমস্ত রাগ বিরক্তি মুহূর্তে উধাও হয়ে যায়। মোহগ্রস্ত হয়ে নিরুপমার কোমর জড়িয়ে নিজের দিকে এনে ওরহান জিজ্ঞেস করে, সকালে আমার কাছ থেকে মুক্তি চেয়ে এখন আবার আমার কাছে ধরে দিচ্ছ কেন? আপনি চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি, অনেক। তারপর আমার মনে হয়েছে যেহেতু আপনি এখন আমায় যেতে দিবেন না, তাহলে নিজের ভাগ্যকে মেনে নেওয়াই এখন আমার জন্য উত্তম। নিরুপমার জবাবে ওরহান সন্তুষ্ট হয়। ওরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু নিরুপমা বিছানা থেকে উঠে ওরহানকে জড়িয়ে তাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর নিজে ওরহানের সাথে লেপটে যায়। বিড়ালের মতো ওরহানের গালে গাল ঘষতে থাকে। নিরুপমার এরকম কাণ্ডে ওরহানের পাগল প্রায় অবস্থা। ওরহান নিরুপমার ঘাড়ে গলায় চুমু খেতে থাকে। ওরহান পুনরায় নিরুপমাকে নিজের নিচে ফেলে নেশাগ্রস্তভাবে চেয়ে থাকে নিরুপমার পানে। নিরুপমার মুখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিতে থাকে। নিরুপমা 2 হাত দিয়ে ওরহানের কাঁধ জড়িয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, আপনার স্ত্রীর গায়ে কেউ হাত তোলার চেষ্টা করলে আপনি কি করবেন? আমি তার হাত ভেঙে ঘুরিয়ে দেব। আজকে আপনার বাবা আমার গায়ে হাত তুলতে নিয়েছিলেন। নিরুপমার এই কথা শুনে ওরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে উঠে বসে। কেমন যেন ভাবনায় মগ্ন হয়ে যায়। নিরুপমা উঠে বসে ওরহানের বাহুতে মাথা রেখে বলে, মামুনি সামনে এসে পড়ায় চটা ওনার গালে লাগে। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তুমি বাবার সাথে কোনো বেয়াদবি করেছ। বিশ্বাস করুন, আমি কোনো বেয়াদবি করিনি। মামুনি আমার জন্য খাবার আনতে গিয়েছিল বলে বাবা রেগে গিয়েছিলেন। ওরহান নিরুপমার কথায় না চাইতেও বিশ্বাস করে, কারণ তার বাবার আচরণ সম্পর্কে তার জানা আছে। ছোট থাকতে তার বাবা ছোট ছোট বিষয় নিয়ে তার মাকে মারধর করতেন, ইনফ্যাক্ট এখনও করেন। ওরহান নিরুপমার দিকে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। ওরহান বিছানা থেকে নেমে বারান্দায় চলে যায়। নিরুপমা ওরহানের যাওয়ার পানে চেয়ে দুষ্টু হাসি দিয়ে মনে মনে বলে, এই তো দিয়েছে আগুন লাগিয়ে। নিরুপমা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ওরহান বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। মেয়েটা বাড়িতে আসলে একদিন হলো না, অথচ বাবা এখনই মারতে শুরু করে দিল। নিরু বেয়াদবি করলে তো একটা কথা ছিল। ওরহান প্রায় অনেকক্ষণ বারান্দায় সময় কাটিয়ে রুমে চলে আসে। নিরুপমা এতক্ষণে ঘুমিয়ে গেছে। নিরুপমার ঘুমন্ত মুখের দিকে ওরহান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ওরহানের নজর যায় নিরুপমার গালের দিকে। ওরহান মনে মনে ভাবে, নিরুর তুলতুলে গালে একটু জোরে টাচ করলে লাল বর্ণ ধারণ করে। যদি আজ চটটা নিরুর গালে লাগতো, তাহলে আরহান কি সে দাগ সহ্য করতে পারত? ওরহান নিজের মনের এই প্রশ্নের কোনো উত্তর ভেবে পায় না। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় তার। ওরহান নিরুপমার পাশে শুয়ে আনমনে ভাবতে থাকে, আচ্ছা, বাবা যে মায়ের গায়ে রোজ হাত তোলে, বাবার কি খারাপ লাগে না? কই, আমি তো নিরুর এত বেয়াদবির পর এখন পর্যন্ত ওর গায়ে একটা টোকাও দিতে পারলাম না। ওরহান আবার নিজেই নিজের সাথে দ্বিমত পোষণ করে বলে, না না, আমি পারিনি, এটা আমার ব্যর্থতা। আমাকে আরো কঠোর হতে হবে। হ্যাঁ। এভাবেই দ্বিধাদ্বন্দ্বে কেটে যায় ওরহানের সারা রাত। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে নিরুপমা। বিয়ের পর আজই প্রথম ফুরফুরে লাগছে তার। নিরুপমা পাশে তাকিয়ে ওরহানকে কোথাও দেখতে পায় না। লোকটা মনে হয় সারা রাত বিনিদ্র রজনী যাপন করেছেন। এই কথা বলে নিরুপমা নিজেই নিজে ফিক করে হেসে ওঠে। ওরহান ব্যায়াম করে সবেমাত্র রুমে প্রবেশ করছিল। নিরুপমাকে ঘুম থেকে উঠেই হাসতে দেখে ওরহান ভ্রু কুঁচকে তাকায়। সকাল সকাল পাগল হয়ে গেল নাকি? ওরহানের কথা শুনে নিরুপমা মুখ ভেঙচি দেয়।
বিছানা থেকে নেমে ওরহানের সামনে গিয়ে হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে। ওরহান ভেবেছিল নিরুপমা ওঠার সাথে সাথেই সে আবার তার সাথে খারাপ ব্যবহার শুরু করবে, কিন্তু নীরুকে ওরহান আবার জব্দ করতে ব্যর্থ হয়। নিরুপমা ওরহানের বুক থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে এমন এক মিষ্টি হাসি দেয় যেন ওরহান তার কত বছরের প্রেমিক পুরুষ। ওরহানের ইচ্ছে করছে এখনই নীরুকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁটে চুমু এঁকে দিতে, কিন্তু ওরহান তা করবে না। যদি নীরু তার দুর্বলতা ধরে ফেলে তাহলে তো সর্বনাশ। ওরহান নিরুপমাকে বারবার এটাই বুঝাতে চায় যে সে ভোগের বস্তু ছাড়া আর কিছু নয়। অনিচ্ছা সত্ত্বেও নিরুপমাকে নিজের থেকে ছাড়িয়ে ওরহান বলে, যাও গিয়ে নাস্তা বানাও, আমার লেট হয়ে যাচ্ছে। ওরহান ভাবে ব্যাস এখনই শুরু করবে আবার বেয়াদবি। ওরহান ও নীরুকে বকা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। নিরুপমা ভেতরে ভেতরে জ্বললেও মুখে জোরপূর্বক হাসি এনে বলে, ঠিক আছে, আপনি রেডি হয়ে নিচে আসুন। এই বলে নিরুপমা নিচে চলে যায়। ওরহান আরও একটা বার টাসকি খায়। মুহূর্তে করে ব্যক্তিত্ব কিভাবে বদলে যেতে পারে? আগে তো ভালো ছিল, দু চারটা কথা শুনিয়ে দেওয়া যেত, এখন তো চাইলেও কঠোর হতে পারি না। ওরহান পরক্ষণে নিজের সাথে আবার দ্বিমত পোষণ করে বলে, কেন পারবো না? অবশ্যই পারবো। ওরহান আনমনে এসব চিন্তা করে ইউনিফর্ম হাতে নিয়ে তৈরি হতে থাকে ডিউটিতে যাওয়ার জন্য। নিরুপমা রান্নাঘরে গিয়ে আনমনে ভাবতে থাকে, আমি কিছুই ভুলবো না, সব মনে রাখবো। কিছুক্ষণ পর নিরুপমা মিনুকে এই বাসায় আসতে দেখে খুশি হয়। মিনু নিরুপমাকে এটা সেটা এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকে। টেবিলে খাবার সাজিয়ে রাখার সময় নিরুপমা মিনুর দৃষ্টির আড়ালে আফসার আহসানের প্লেটের মধ্যে লবণের পরিমাণ বেশি দিয়ে দেয়। ওরহানের বাবা আর মা ডাইনিং টেবিলের সামনে আসলে নিরুপমা সবাইকে খাবার সার্ভ করতে থাকে। ওরহান খাচ্ছে আর চোখে নিরুপমাকে দেখছে। হঠাৎ নিজের বাবার হুঙ্কারে ওরহান চকিত হয়ে তার পানে তাকায়। আফসার খাবার মুখে দিয়েই ওয়াক ওয়াক করে ফেলে দেয়। অবন্তিকা ভয়ে কাঁপতে থাকে। আফসার আহসান চিল্লিয়ে ওঠেন, এ কি অখাদ্য বানিয়েছ? লবণ দিয়ে ভরে দিয়েছ? বাপ মা কি রান্না বান্নাও শেখায়নি? আহাম্মক মেয়ে কোথাকার। ওরহান অবাক হয়ে তার বাবার দিকে চেয়ে থাকে। রান্না তো ঠিকই হয়েছে, তাহলে কি তার বাবা ইচ্ছে করে আবার অশান্তি করছেন? আরহাম, এই কি মেয়েকে বিয়ে করে এনেছো তুমি? কিছুই তো পারে না, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল। আফসার ভেবেছিল ওরহান হয়তো এখনই নিরুপমাকে ঠাটিয়ে চড় মারবে, কিন্তু ওরহান নিরুপমাকে কিছুই বলেনি। উল্টো গম্ভীর কণ্ঠে মিনুকে ডাক দিয়ে বলে অন্য কিছু বানিয়ে দিতে বাবার জন্য। ছেলের এই আচরণে আফসার অবাক হয়ে যান। আফসারের ইচ্ছে হলো নিরুপমাকে মেরে শায়েস্তা করতে, কিন্তু ছেলের সামনে কিভাবে ছেলের বউয়ের গায়ে হাত তুলবেন, তাই রাগে কটমট করা ছাড়া তার আর কোনো উপায় রইল না। ওরহান খেতে নিলে আফসার আবার বলে উঠলেন, এই অখাদ্য আবার খাচ্ছ কেন আরহান? ওরহান শান্ত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি ইদানিং একটু লবণ বেশি খাই বাবা। নিরুপমা ভয় পাওয়ার নাটক করে মাঝে মাঝে মুচকি মুচকি হাসছিল। কেউ এই নিরুপমার এই চালাকি ধরতে পারল না, অবন্তিকা ছাড়া। ওরহান ডিউটিতে যাওয়ার জন্য বের হতে গিয়েও নিরুপমার পানে একবার তাকিয়ে বলে, আমি বের হচ্ছি নিরু। নিরুপমা কান্না করতে করতে ওরহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বাস করুন, আমি তো অনেক সাবধানে রান্না করলাম, তারপর লবণ কি করে বেশি হয়ে গেল সত্যি আমি বুঝতে পারিনি। ওরহান এই প্রথম নিরুপমার মাথায় হাত রেখে বলে, বাবার সবসময় সবকিছু একটু বেশি পারফেক্ট চাই, সেজন্য হয়তো তিনি এসব বলেছেন। তুমি আর একটু খেয়াল রেখো, আমি বের হচ্ছি। ওরহান চলে গেলে নিরুপমা নিজে নিজেই বলতে থাকে, আপনার মনে ধীরে ধীরে যে বেশ ঢুকাচ্ছি তার প্রতিফলন তো এখনই দেখিয়ে দিচ্ছেন। দেখো সাবধানে নীরু, ধরা পড়লে কিন্তু তোমার খবর আছে। মামনি, তো তুমি? আমি কিন্তু সব বুঝেছি নীরু। অরহানের বাবা বা অরহান কেউই যদি খাবার চেক করতো, তুমি কিন্তু সাথে সাথেই ধরা পড়ে যেতে। ভাগ্যিস ওরা জলদিতে ছিল। মামনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এমনটা না করলে ওনারা দুজন মিলে আমাকে কোণঠাসা করে ফেলতো। আমি তো তোমার সেফটির কথা ভাবছি নীরু। অরহানের বাবা তোমার কাণ্ড ধরে ফেললে আজ কি যেত, ভাবতেই গা শিউরে উঠে। যা করবে সাবধানে করবে, তবে খেয়াল রেখো মামুনি, বেশি বাড়াবাড়ি যাতে না হয়ে যায়। ওহ মামনি, তুমি বেস্ট। তুমি না থাকলে আমার যে কি হতো। নিরুপমা অবন্তিকাকে জড়িয়ে ধরে। চলো এইবার তুমি খেয়ে নাও নীরু।
আফসার আর ওরহান জিপে করে হেডকোয়ার্টারের দিকে যাচ্ছে। আজ তাদের বোর্ড মিটিং রয়েছে। সারাটা রাস্তা ওরহান তেমন কোনো কথা বলেনি তার বাবার সাথে। আফসার প্রশ্ন করলে শুধু উত্তর দিয়েছে। ছেলের এই পরিবর্তন দৃষ্টি এড়ায়নি আফসারের। ছেলের সামনে নিজের ইমেজ ধরে রাখার জন্য আফসার বলে উঠলেন, আমি ভাবছি তুমি বিয়ে করে যখন ফেলেইছো, এইবার বৌভাতের আয়োজনটা করাই উচিত। এত বড় অফিসার হয়ে ছেলের বউয়ের জন্য অনুষ্ঠান না করলে কথা উঠবে। আফসার ঘরের ভেতরে যতই খারাপ আচরণ করুক না কেন, বাড়ির বাইরে সে সবার কাছে নিতান্তই ভালো একজন মানুষ। অবন্তিকাকেও তিনি যে কোনো ইভেন্টের সাথে নিয়ে গেলে তার সাথে সবার সামনে খুবই ভালো আচরণ করে, যাতে বাহিরের মানুষ আফসারের আসল রূপ বুঝতে না পারে। অবন্তিকাও নিজের সন্তান আর জীবনের ভয়ে বাহিরের মানুষের সামনে সুখী দম্পতি হওয়ার নাটক করে। পরশু ডেট ঠিক করেছি আমি, কারণ এরপর কিছুদিনের জন্য আমরা ঢাকার বাইরে একটি অভিযানে যেতে হবে। তোমার এর মধ্যেই জরুরি কোনো কাজ থাকলে আজকালের মধ্যেই সেরে ফেলো। ওরহান সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে যায়। তবে ওরহানের মাথা থেকে কিছুতেই বাসায় ঘটে যাওয়া ঘটনার স্মৃতি দূর হয় না। মনের মধ্যে এক দ্বন্দ্ব আর অস্থিরতা যেন বাসা বেঁধে বসেছে। নিরুপমার কথা যেন কিছুতেই মন থেকে বের করতে পারছে না সে। নীরু যে বিয়ের পরে এইভাবে তার হৃদয়ের অস্থিরতার কারণ হবে, সেটা আগে বুঝতে পারলে হয়তো ওরহান কখনোই তাকে নিজের জীবনে জড়াতো না। ওরহান আনমনেই ভেবে চলেছে, সকালে আসার সময় আমি এটা কি করলাম? নীরুর মাথায় হাত বলে ওকে আরো প্রশ্রয় দিলাম। শিট। ওরহান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যায়। নীরুর বৌভাত করা হলে তো তাকে লেহেঙ্গা বা শাড়ি কিছু একটা দিতে হবে। ওরহান গাড়ি ঘুরিয়ে শপিং মলের দিকে অগ্রসর হয়। ওরহান নিজেও জানে না সে কেন বারবার নীরুর কথায় এত ভাবছে, কিন্তু তার ভাবতে ভালো লাগছে। সে কিছুতেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। শপিং মলে গিয়ে ওরহান পড়ে আরেক বিপাকে। এসব মেয়েদের ড্রেসের ব্যাপারে ওরহানের তেমন কোনো ধারণা নেই। তখনই হঠাৎ ওরহানের চোখ যায় একটা বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গার দিকে। ওরহান মনে মনে নীরুকে এই লেহেঙ্গায় কল্পনা করতে থাকে। অবশেষে ওরহান এই কালারটাই নীরুর জন্য চয়েস করে। জানালা দিয়ে ওরহানের গাড়ি আসতে দেখে নিরুপমা মুখ ভেঙচি দেয়। আবার এই অসভ্য লোকটার সামনে গিয়ে মেকি হাসি আসতে হবে? উফ! নিরুপমা দরজা খুলে দেয়। ওরহানের হাতে শপিং ব্যাগ দেখে নিরুপমা উৎসুক দৃষ্টিতে দেখতে থাকে। কি এটা? নিরুপমা ব্যাগে হাত দিয়ে দেখতে দেখতে জিজ্ঞেস করে। ওরহান ব্যাগটা নিরুপমার হাত থেকে টান দিয়ে নিয়ে নেয়। বাসায় ভালো মতো ঢুকলাম না, বাথরুম শুরু করে দিয়েছে। এখন তোমার স্বামী প্রেম কোথায়? হ্যাঁ, যাও আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। নিরুপমা মনে মনে ওরহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে শরবত বানাতে চলে যায়। অসভ্য লোক আমার খুশি দেখতে পারে না। কি এনেছে দেখালে কি হতো? ইচ্ছে করছে শরবতে থুথু দিয়ে দেই। নিতান্তই ভালো মানুষ বলে ছেড়ে দিলাম। নিরুপমা ওরহানের দিকে শরবত এগিয়ে দিয়ে দৌড়ে বিছানায় রাখা শপিং ব্যাগ ঘাঁটতে থাকে। ওরহান নিরুপমার কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে। এত কৌতূহল কেন মেয়েটা? নিরুপমা লেহেঙ্গার সাথে ম্যাচিং করা অর্নামেন্টস দেখে খুশি হলেও কিছু একটা ভেবে মুখ কালো করে ফেলে। কি হলো? মুখ এমন করছে কেন? পছন্দ হলো না নাকি? নিরুপমা ওরহানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এগুলো কেন এনেছেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে। তাহলে কি আরেকটা বিয়ে করবেন আপনি? আবার কোন অসহায় মেয়েকে ধরে আনার প্ল্যান আপনার? নিরুপমার এই বোকা বোকা কথা শুনে ওরহান নিজেকে আর আটকে রাখতে পারে না, হো হো করে হেসে দেয়। নিরুপমা আজ প্রথমবার ওরহানের সত্যিকারের হাসি মুখ দেখল। ওরহানকে নীরু সবসময় গোমরা মুখে দেখেই অভ্যস্ত। একটা মানুষকে সবচেয়ে সুন্দর হয়তো তার হাসিতেই লাগে, কিন্তু নিরুপমার এই মুহূর্তে ওরহানের হাসি ভালো লাগলো না। সে টান দিয়ে ওরহানের হাত থেকে শরবতের গ্লাস নিয়ে নিল। ওরহান এবার নিজেকে কন্ট্রোল করে বলল, তুমি সত্যিই বোকা নীরু। আর আমার হাত থেকে শরবত নিয়ে নিলে কেন? আমার ব্যাধি শুরু করে দিলে? আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে কিন্তু আমি... ওরহান এবার ডেভিল একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কি করবে তুমি? আপনার শরবতে থুথু দিয়ে দিব। ওরহান নিরুপমার এই কথা হজম করতে পারে না। ছি নীরু, কি খচ্চর তুমি! 1 মিনিট, তুমি কি রান্না করার পর জিদ করে আবার খাবারে থুতু দিয়ে দাও নাকি? ইস, এক। যা ভেবে খুশি হন তাই ভাবতে পারেন। পরশু তোমার বৌভাত অনুষ্ঠান করবেন বাবা, এর জন্য আমি এই লেহেঙ্গা তোমার জন্য নিয়ে এসছি। বোকা মেয়ে। নিরুপমা এবার ধরা খায়। সে ভাবতেও পারেনি তার জন্য অনুষ্ঠান করা হবে। নিরুপমা ফ্যালফ্যাল করে ওরহানের দিকে তাকিয়ে তার দিকে শরবতের গ্লাস এগিয়ে দেয়।
এই নিন প্রাণপ্রিয় স্বামী। হয়েছে, আর নাকামি করতে হবে না। আর এই শরবত তুমিই খাও। কে জানে থুতু দিয়ে নিয়ে এসছো নাকি ধমক খেয়ে। ওরহান হাতের ঘড়ি খুলে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা শরবত খেতে খেতে মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে, এখন আমাকে দিয়ে কাজ করানোর আগে 100 বার ভাবে। ওরহান ফ্রেশ হয়ে এসে দেখে নিরুপমা আয়নার সামনে লেহেঙ্গা নিজের গায়ে জড়িয়ে দেখছে। নিরুপমা ওরহানকে খেয়াল করেনি। একটু জোরে জোরে নিরুপমা বলে ওঠে, যাক এই কাঠখোট্টা মেজরটার রুচি একটু হলেও আছে। কি বললে তুমি? নিরুপমা ওরহানকে দেখে চমকে যায়। ওরহানের সামনে থেকে একটু একটু করে পিছাতে থাকে, তবে ওরহান নিরুর একদম কাছে এসে পড়ে। আমার সামনে পেরে দেখি আমার অবর্তমানে বদনাম করে বেড়াও। এটা কুটনি বুড়ি তুমি নিরু। নিরুপমা চোখ মুখ ফুলিয়ে ওরহানের কথা হজম করে যাচ্ছে। ওরহান স্পষ্ট বুঝতে পারছে নিরু রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। নিরুর ফুলে থাকা গাল দেখে ওরহান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। টুকুস করে নিরুর গালে একটা চুমু দিয়ে দেয়। নিরুপমা চোখ বড় বড় করে ফেলে। ওরহান নিরুপমাকে নিজের আরও কাছে এনে আদর করতে নিতেই যাবে, তখনই ওরহানের বাবার ডাক পড়ে যায়। বাড়ির ভেতর পা রাখা মাত্রই আধিপত্য দেখানো শুরু করেছেন আফসার। ওরহান আর নিরুপমাকে কাজে লোক দিয়ে ডেকে ড্রয়িং রুমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ওরহান নিরুপমাকে নিয়ে তার বাবার কাছে গেলে আফসার কর্কশ কণ্ঠে শুধায়, শোনো মেয়ে, তোমার মতো অজপাড়া গায়ের মেয়ের জন্য পরশু বৌভাতের অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানে অনেক বড় বড় অফিসাররা উপস্থিত হবেন। যথাসম্ভব স্বাভাবিক আচরণ এবং মিষ্টি ব্যবহার করবে। কেউ যেন উল্টোপাল্টা কিছু বুঝতেই না পারে। আর এই শাড়িটা নাও, এটা বৌভাতের দিন পরবে। তোমার জন্য অহেতুক টাকা খরচ করা বা গয়না কিনে লাভ নেই, তাই অবন্তিকার গহনাগুলো পরবে, আবার অনুষ্ঠান শেষে ফেরত দিয়ে দিবে। অবন্তিকাও সোফায় পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। করুণ চোখে নিরুর দিকে তাকিয়ে ইশারায় সান্ত্বনা দেয় সে। নিরুপমা মাথা নাড়িয়ে শাড়িটা হাতে নিয়ে ওরহানের দিকে তাকায়। ওরহান নিরুপমার চোখে দৃষ্টি বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর নিরুপমা রুমে প্রবেশ করে ওরহানকে ভেতরে দেখতে না পেয়ে বারান্দার দিকে দৃষ্টিপাত করে ওরহানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। নিরুপমা গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে ওরহানকে পেছন থেকে জড়িয়ে ধরে মৃদুস্বরে জিজ্ঞেস করে, এখন আমি কি করব? আপনার দেয়া লেহেঙ্গা পরবো নাকি বাবা দেয়া শাড়ি? ওরহান গম্ভীর কণ্ঠে শুধায়, অবশ্যই বাবা যেটা এনেছেন সেটাই পড়বে। নিরুপমা ওরহানকে আর না ঘেটে রুমের ভেতর চলে যায়, কিন্তু ওরহান বারান্দায় দাঁড়িয়ে থাকে। ওরহানের মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। সে তীব্রভাবে চেয়েছিল নিরু তার পছন্দ করে আনা লেহেঙ্গাটাই পরিধান করুক, কিন্তু তার কিছুই করার বা বলার নেই। ওরহান নিরুপমার কাছে গিয়ে তাকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে। ওরহানের সমস্ত অস্থিরতা যেন নিরুর সান্নিধ্য পেলে দূর হয়ে যায়। নিরু ওরহানকে এখন আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করে না, উল্টো আরও উস্কানি দেয়। ওরহান নিরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে নিজের অস্থিরতা কমানোর চেষ্টায় লিপ্ত হয়ে গেল। কিন্তু ওরহান কি আর জানে এই অদ্ভুত দমবন্ধ করে দেওয়া অস্থিরতা বা অনুভূতি তার আজীবনের সঙ্গী হয়ে যাচ্ছে। পার্লার থেকে কিছু মেয়ে এসেছে নিরুপমাকে সাজিয়ে দেওয়ার জন্য। নিরুপমা ওরহানের দেওয়া লেহেঙ্গা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আজকে একটা বড় ব্যান্ডার করব। ওরহান গেস্টদের অ্যাটেন্ড করা নিয়ে ব্যস্ত। হঠাৎ লামিয়াকে তার বাবা কর্নেল মাহবুব সিরাজের সাথে দেখে ওরহান অপ্রস্তুত হয়ে যায়। ওরহান মনে মনে ভাবতে থাকে, কি দরকার ছিল লামিয়ার এখানে আসার? তবে লামিয়া ইচ্ছে করেই এখানে এসেছে। তারও অনেক জানার ইচ্ছে ওরহান কার জন্য তার মতো মেয়েকে রিজেক্ট করেছে। লামিয়া ওরহানকে অনেক ভালোবাসত। তার কাছে নিজের মনের কথা বারবার বলার পরও ওরহান তাকে প্রত্যাখ্যান করেছে। ওরহান লামিয়ার বাবাকে দেখে স্যালুট দিয়ে ভেতরে গিয়ে বসার অনুরোধ করে। লামিয়ার বাবা ভেতরে যেতে নিলেও লামিয়াকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হলো লামিয়া, ভেতরে চলো। লামিয়া ওরহানের দিকেই তাকিয়ে রয়েছিল। তার বাবা তাড়া দেওয়ার কারণে সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। ওরহান তার বাবার সামনে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, ওই লামিয়াকে ইনভাইট করার কি দরকার ছিল? আমি কাকে ইনভাইট করব না না করব সেটা তোমার জানার প্রয়োজন নেই আরহান। তুমি যাও, গেটের সামনে গিয়ে গেস্ট অ্যাটেন্ড করো। নিজের বাবার এই আচরণে ওরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয়। ওরহান মনে মনে ভাবতে থাকে, সবসময় নিজের কথা অন্যের উপর চাপিয়ে দেওয়া তো বাবার অভ্যাস। অনুষ্ঠান শুরু হয়।
কিছুক্ষণ পর অবন্তিকা নিরুপমাকে নিয়ে আসলে ওরহান নিরুর দিকে তাকিয়ে শক খায়। নিরুপমা তার দেওয়া লেহেঙ্গায় পরে এসেছে। ওরহান যতটুকু না কল্পনা করেছিল তার চেয়েও বেশি সুন্দর লাগছে নিরুপমাকে। কিছুক্ষণের জন্য হলেও ওরহান হয়তো বাস্তবতা ভুলে নিরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। ওরহানের ধ্যান ভাঙ্গে আফসারের আগমনে। নিরুপমাকে তার কথার অবাধ্য হতে দেখে রাগে চোখ মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে তার। অবন্তিকা নিরুকে অনেক নিষেধ করেছিল এই কাজ না করতে, কিন্তু নিরুপমা কোনো কথা শুনেনি। আফসার পারলে এখনই নিরুপমাকে শ্যুট করত, কিন্তু এত শত গেস্টদের সামনে চাইলেও কিছু বলতে পারছে না সে। ওরহান নিরুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, এটা তুমি কি করলে নিরু? তুমি কি বলেছিলাম আমি? নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুধালো, আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই পরেছি। ওরহানও এত মেহমানদের সামনে নিরুকে কিছু বলতে পারল না। তবে ওরহানের কেন যেন নিরুর প্রতি রাগ লাগছে না। সে তো নিজেই চেয়েছিল নিরু এটাই পড়ুক, কিন্তু কিছু বলতে পারছিল না। অন্যদিকে ওরহানের বাবা রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে চেয়ে আছে। অনুষ্ঠান শেষ হলে এই মেয়েকে তিনি শায়েস্তা করবেন। অবন্তিকা এখনও ওরহানের বাবার হাবভাব দেখে ভয়ে কাঁপছেন। নিরুপমাকে স্টেজে নিয়ে বসানো হলো। লামিয়া খুঁটে খুঁটে নিরুপমাকে দেখে চলেছে। কি আছে এই মেয়ের মধ্যে যার কারণে ওরহান তাকে প্রত্যাখ্যান করল? নিজের ভাগ্যের উপর তার আফসোস হচ্ছে খুব। কেন ওরহান তাকে ভালোবাসলো না? হঠাৎ লামিয়াকে তার বাবা নাম ধরে ডাক দিলে নিরু চমকে তাকায় লামিয়ার দিকে। নিরু মনে মনে ভাবে, ওনার ভাগ্য কত ভালো, এই নিষ্ঠুর লোক থেকে বেঁচে গেলেন। দূর থেকে কি আর একজন মানুষের পরিস্থিতি উপলব্ধি করা যায়? ওরহানকে তার বন্ধুরা ডেকে নিরুপমার সাথে নিয়ে বসিয়ে দিল। ওরহানও নিরুপমার কাঁধে হাত দিয়ে হাসিমুখেই কাপল পিক তুলতে লাগলো। অন্যদিকে লামিয়া মন খারাপ করে স্টেজের দিকে তাকিয়ে রইল। লামিয়া মা, এবার তুমি আরহানকে ভুলে যাও। মিথ্যে মরিচিকার পেছনে না ছুটে এখন নিজের জন্য বাঁচো। লামিয়ার বাবা নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। নিরুপমার বাবা মা কাউকেই তার বউ ভাতে নিমন্ত্রণ করা হলো না। নিরু নিজেও যেচে তাদের ফোন করে আর যোগাযোগ করার চেষ্টা করেনি। বড্ড বেশি অভিমান জমা হয়েছে নিরুপমার তাদের প্রতি। তারা কি একবারও জানার চেষ্টা করেছে যে কি ঝড় বয়ে যাচ্ছে নিরুপমার জীবনে? আনমনেই নিরুপমার চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। নিরুপমা ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার বাস্তবায়ন সে ওরহানের মন তার প্রতি পরিবর্তন হওয়ার পর করবে। তবে আপাতত নিরুর লক্ষ্য হলো ওরহানের বাবা বাড়ির বাহিরে যাওয়ার পর ওরহানকে তার মায়ের কাছাকাছি নিয়ে আসা। নিরুপমার বৌভাতের অনুষ্ঠান খুব ভালো করেই সম্পন্ন হয়। ধীরে ধীরে মেহমানরাও চলে যাওয়া শুরু করেছে। সেনাকুঞ্জ থেকে বেরিয়ে ওরহান আর আফসারের গাড়ি সরাসরি বাসায় এসে পৌঁছে। আফসার হনহন করে বাড়িতে প্রবেশ করে। নিরুপমার আজকে খবর আছে। গুটিগুটি পায়ে নিরুপমাও বাড়িতে প্রবেশ করে অবন্তিকার সাথে। নিরুকে দেখে রাগে গা জ্বলছে ওরহানের বাবার। ওরহান গাড়ি পার্ক করে সবেমাত্র বাসায় প্রবেশ করেছে। ওরহান তার বাবার চিল্লাচিল্লি দূর থেকেই শুনতে পাচ্ছিল। বেহায়া বেয়াদব কোথাকার! আমি প্রথমেই আঁচ করেছিলাম এই মেয়ে বেশি সুবিধার না। কি ভাবো তুমি নিজেকে? আফসার নিরুপমাকে চর মারতে নিলে নিরুপমা দৌড় দিয়ে ওরহানের পিছে গিয়ে লুকায়। ওরহান নিরুর কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতে পারছে না। ওরহানের বাবা তাদের দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওরহান না পেরে বলে ওঠে, থাক না বাবা, মাফ করে দাও ওকে। এত বড় বেয়াদবি! এরপরও তুমি আমাকে বলছো মাফ করে দিতে? পায়ের জুতো মাথায় তোলার বোকামি করো না আরহান। এই মেয়ে আমার কথার অবাধ্য হয়ে প্রথম দিনই বুঝিয়ে দিল যে সে তার শ্বশুরবাড়ির কারো কথাই শুনবে না। এক্ষুনি ওকে বের করবো আমি এই বাড়ি থেকে। কোনো ম্যানার্স জানে না ভিখারির ঘরের মেয়ে কোথাকার। নিরুপমা ওরহানের পেছনে দাঁড়িয়ে থেকেই চ্যাটাং চ্যাটাং করে বলে ওঠে, আপনার ছেলে আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে। আচমকা নিরুরের কথায় ওরহান তবদা খেয়ে যায়। তুমি ওকে বলেছো আরহান আমার কথার অবাধ্য হতে? আফসার অবাক কণ্ঠে শুধায়, না বাবা, আমি। ওরহান পেছন ফেরে রাগান্বিত দৃষ্টিতে নিরুর পানে তাকায়। তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মেয়ের জন্য কেন এত দামি কাপড় কিনে আনলে আরহান? আমি দুঃখিত বাবা, কিন্তু আমি নিরুকে বলেছিলাম তোমার তো শাড়িটাই পরতে। নিরুর দিকে আবার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ওরহান দাঁতে দাঁত চেপে বলে,
নিরু হয়তো আমার কথা বুঝতে পারেনি। বুঝতে পারেনি বলেছ? সবে বুঝে এই মেয়ে। ইচ্ছে করছে তো একে। ওরহানের বাবা নিরুর দিকে তেড়ে আসলে নিরুপমা ওরহানের কোট খামচে ধরে। আমি দুঃখিত বাবা, নিরুর হয়ে আমি মাপ চাচ্ছি। অবন্তিকা ভাবতে পারেনি ওরহান নিরুকে এইভাবে সাপোর্ট করবে।